প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য শুভকামনা, শুভাশিস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার গ্রুপের ক্লাসে যুক্ত হয়ে পড়েছো আশা করছি। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একটু নক করো যে সাউন্ড মোটামুটি ঠিক আছে কিনা, ছবি ঠিক আছে কিনা। বেকার যুবক, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমন আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মান্না সালোয়া রুম্পা, জি স্যার। মণিশঙ্কর নয়ন ওয়াচিং, বেকার যুবক, ঠিক আছে স্যার। ওকে, যদি ঠিক থাকে। প্রিয়াঙ্কা চৌধুরী, হ্যাঁ আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমি আর শুভেচ্ছা বিনিময়ে যাচ্ছি না আপনাদের সাথে। হ্যাঁ, মণিশঙ্কর নয়ন ভালোবাসা ছড়াতেই আছে দেখছি। হ্যাঁ, আর অনেকেই আমি সবার ছবি দেখে চেহারা বুঝতে পারছি না। হ্যাঁ, হাফিজুরকে দেখতে পাচ্ছি, কণিকা ঘোষকে দেখতে পাচ্ছি, ঝুমু লাবিবাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা থাকলো। আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, শুরুতে যে কাজটি করতে চাই, আমাকে একজন একটু পার্সোনাল মেসেঞ্জারে নক করেছিলেন যে স্যার, ওই দিনের যে পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে কিছু নাকি কারো সমস্যা ছিল। তো একটু প্রশ্নটা করবেন শুরুতেই। আমি 2 দিন প্রশ্ন উত্তরের সুযোগ দেইনি বা দিতে পারিও নি। গতদিন তো বিজ্ঞাপনী ক্লাস নিলাম, তাই না? জি, উন্মুক্ত মাঠে। তো আজকে গত পরীক্ষা যেটি হলো আধুনিক যুগের, সেই পরীক্ষা নিয়ে আপনাদের যার কোনো প্রশ্ন যদি থাকে, বিশেষ করে যারা স্পেশালি আমাকে নক করেছিলেন, আমি জানি না তারা যুক্ত হয়েছেন কিনা, থাকলে আমাকে দ্রুত প্রশ্ন করবেন। বিগত ক্লাস বা অন্যান্য ক্লাস নিয়ে যে সমস্ত আলোচনাগুলি করেছি, বিশেষ করে গত যে পরীক্ষাটা আমরা নিয়েছিলাম 50 নম্বরের, সেই পরীক্ষার উত্তর নিয়ে কারো একটু নাকি প্রশ্ন ছিল, তারা দ্রুত প্রশ্ন করবে, দ্রুত। সাব্বির হোসেন, অনেকদিন পর লাইভ ক্লাসে জয়েন করলাম। ঠিক আছে, স্বাগত সাব্বির হোসেন। লাইভ ক্লাসে তোমরা তো আসলে খুব কম থাকো। আমার এখন প্রায় 2000-এর মতো শিক্ষার্থী, প্রায়। দেখো, লাইভ ক্লাস করছো মাত্র 149 জন। তার মানে বাকি 1850 জনই কি ক্লাসে নাই। তো যাই হোক, অনেকের হয়তো সমস্যা থাকে, নেটগত সমস্যা বা, ঠিক আছে। ক্লাসের আগে পরীক্ষাটা নেওয়া যায় কিনা আপনার মর্জি স্যার? না, ক্লাসের আগে পরীক্ষা নিতে গেলে ওই পরীক্ষার প্রশ্ন নিয়ে অনেকের মানে টেনশন থাকবে, ফলে ক্লাসটা হবে কিনা। তারপর তোমরা চাইলে আমি হয়তো নিব, কিন্তু আগেই পরীক্ষাটা নিলে পরে দেখা যাচ্ছে যে ওই পরীক্ষার, তারপর তোমরা বললে এরপর দিন আমি তাই করবো, আগে পরীক্ষাটা নিয়ে পরে ক্লাস নিব, ঠিক আছে? কিন্তু ঝামেলা হলো অনেকে ঢুকবে আর পরীক্ষায় দিতে থাকবে, ক্লাসটা কনসেন্ট্রেশনটা নষ্ট হবে। ঝামেলাটা হচ্ছে যে অনেকে তো এক সময় ঢোকে, পরে ঢুকে হয়তো কনসেন্ট্রেশনটা নষ্ট হবে, পরীক্ষার দিকেই থাকবে আর কি। তো কাজে ঝামেলা। হ্যাঁ, আলাভি পরীক্ষা পরে হয় ভালো না। সৌরভ সরকার আসলে যখন আমরা ওপেন ক্লাস নিই, সৌরভ সরকার, হ্যাঁ দুঃখজনক অবশ্যই, কিন্তু বিষয়টা ভাবতে হবে আপনাকে যে সবাই তো আমার শিক্ষার্থী না। অনেকে চোর, বাটপার, বদমাইশ, গুন্ডা আছে, জি, স্পাই আছে, দালাল আছে, জি জি, কাজে ওইগুলো অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, জি, তাই না? শেখ হাসিনাকেও তো মানুষ গালি দেয়, খালেদা জিয়াকেও তো গালি দেয়, তাই না? বুঝেন নাই? জি, অনেকে আছে আমাদের মহানবীকে নিয়েও কটূক্তি করে, অনেক আছে হিন্দুদের কৃষ্ণকে নিয়েও কটূক্তি করে, তা তাদের কি যায় আসে? যে ইগনোর করতে হবে। জি, আমরা যখন ওপেন ক্লাসে যাই তখন অনেক শিক্ষার্থী না, অনেক অন্যান্য কোচিংয়ের দালাল, অনেক টিচার, কিছু কিছু আছে অগামগা টিচারেরও ক্লাস করে, বুঝেন নাই? অন্য কোচিং সেন্টার, কাজে ওইগুলো ইগনোর করতে হবে। জি, আর ওপেন ক্লাস মাঝে মাঝে একটু নিতে হয় আমাদের ওই পেজের অনুরোধে, কারণ আমাদের এই ক্লাসগুলিকে বিজ্ঞাপনী ক্লাস বলি আমরা, যাতে শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাই, এই জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার, গত কয়েক ক্লাস ঈদের আগে আপনার আমাদের জিজ্ঞেস করেছিলেন মধ্যযুগ প্রাচীন যুক্ত। জি জি, বলেন, জি সরাসরি, জি প্রশ্ন করেন। মেহেদি, জি ভাই প্রশ্ন করেন, জি।
সোনালী যুগ মোনালী যুগ এরকম কোনো বিষয় বাংলা সাহিত্যে আমি কখনো পাইনি, এরকম কোনো প্রশ্ন কখনো আসবে না। জি, পাঠান যুগ নাকি সেন যুগ নাকি পাল যুগ নাকি মোগল যুগ, যে এরকম সোনালী যুগ বলে কোনো যুগ বাংলা সাহিত্যের ইতিহাসে নাই, এবং বাংলাদেশের কোনো পরীক্ষায় যেহেতু এ ধরনের কোশ্চেন আসেনি বা কেউ করেওনি, কাজে এটা অবান্তর আলোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের না। জি, এমন সংখ্যা নন, আপনারা সবসময় প্রতিহত করেন বলে তোর মুখ পায় না, বুঝেন নাই? আপনারা ওই সমস্ত বেয়াদবদের প্রতিহত করেন কমেন্টসের মধ্য দিয়ে বলে তো ওরা আর কমেন্টস করে না, পালায়। জি, আপনারা তো আমার সাথে আছেন, আমার এত ভয় কি। জি, আর বললাম যে সব কমেন্টস আমি গা লাগাই না, কারণ আমি কি সেটা আমি জানি, আপনারা জানেন। কাজে দু একজন দালাল টাইপের শিক্ষার্থী কি বললো না বললো এটার মধ্যে টাইম নেই। স্যার, নাটক উপন্যাসের সংজ্ঞা সহ মিল অমিলগুলো বলেন। জি, রামিম ইসলাম, আমাদের একটা ক্লাস আছে ভাই, দেখবেন শিডিউলে, রূপ রস ছন্দ অলঙ্কার। আমরা তখন বলবো শুধু নাটক উপন্যাস না তো ভাই, রামিম ইসলাম শুধু নাটক আর উপন্যাস আপনি জানবেন তাহলে তো হবে না ভাই, এইটুকু জানালে তো আমার কাম হবে না। আমাকে নাটক উপন্যাস জানাতে হবে, প্রবন্ধ জানাতে হবে, প্রহসন জানাতে হবে, সনেট। সাহিত্যের অনেক কাঠামো আছে, নাট্যকাব্য, কাব্যনাট্য, যে রূপক নাটক, সাংকেতিক নাটক। আপনি শুধু নাটক উপন্যাস জানতে চাইলে তো আপনার তৃপ্তি হলো, আমার তো তৃপ্তি হবে না। সাহিত্যের রূপ বলে একটা টপিক আছে, আমি পড়াবো, তখন এগুলো ডিটেলস আলোচনা করবো। জি, জি, কই আর কোনো প্রশ্ন কই দেখছি না তো ভাই। নজরুলের পত্রিকা 3টা ভাই, রাকিব আল হাসান রিমেল, নজরুলের পত্রিকা 3টা তো ভাই, ক্লাস দেখবেন 3টা, নবযুগ, কি লাঙল, আর কি ধূমকেতু, ধূমকেতু, লাঙল, নবযুগ, নজরুলের পত্রিকা 3টা, ক্লাসে বলেছি তো গতদিন, 3টা পত্রিকা। তবে কোনো কোনো অগা মগা বই আরো 2-3টা নাম দেওয়া আছে, আসলে ওই লাঙল পত্রিকারই বিভিন্ন নাম ছিল। লাঙল পত্রিকার নাম কখনো গণবাণী ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারলেন? নজরুলের পত্রিকা 3টা, ধূমকেতু, কি লাঙল, আর কি ধূমকেতু, লাঙল আর নবযুগ। তো লাঙল পত্রিকার এক এক সময় এক এক নামকরণ ছিল, ফলে কোনো কোনো বইয়ে একাধিক নাম দেওয়া আছে, আসলে এগুলো তার নাম না। ওরে আল্লাহ, এত হাজার প্রশ্ন, কেউ এটা না এই প্রশ্নের মেহেদি হাসান, না তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আজকের ক্লাস শেষ। মেহেদি হাসান, তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আজকে আমি শেষ, তোমার প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব না। জি, কোন কবির পদ পাওয়া যায় উত্তর দিয়ে দিয়েছেন। জি, তাহলে আর কোনো প্রশ্ন নাই। জি, ওকে। ফাজিলতুন্নেসা, জি দোহাকোষ, এই দোহাকোষই হলো কৃষ্ণাচার্যের দোহা, সৌরপাদের দোহা। জি, ফাজিলতুন্নেসা, ফজিলাতুন্নেসা, জি দোহাকোষ, এই দোহাকোষটা হচ্ছে 2 জনের লেখা, একটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা আর একজন সৌরপাদের দোহা। জি, তো যাহা দোহা তাহাই কৃষ্ণাচার্যের দোহা, তাহাই সৌরপাদের দোহা। দোহাকোষ একটি গ্রন্থ, এই গ্রন্থটি 2 জন লিখেছেন, একটা হলো কৃষ্ণাচার্যের দোহা আর একজন সৌরপাদের দোহা। জি, একই দোহাকোষ 2 জন ব্যক্তির লেখা। জি, ওকে, ধন্যবাদ। জি, শুরু করব। জি, থ্যাংক ইউ। আজকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো। জি, অতি গুরুত্বপূর্ণ কিন্তু অতি সহজ। লেখেন একটি হচ্ছে উপাধি, আরেকটা হচ্ছে ছদ্মনাম। জি, আর নো কমেন্টস, আর কমেন্টসে যাচ্ছি না। জি, ক্লাস শুরু করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস শুরু করছি। জি, কৃষোত্তর কবি নিয়ে কিছু বলেন। কোন গরুর এই প্রশ্ন করেছে? ছাগলকে পাইলে আমি একটু ধুইতাম। আব্রাম শিফাত গদ্ধব, এই যে মিস কল পার্টি পাইছে একটা, আব্রাম শিফাত, এই গদ্ধবকে আমি খুঁজতেছি, একটা মিস কল পার্টি। গত ক্লাসে 30-70 কবি সম্পর্কে মেলা কথা বলেছি, গরু খুঁজে দেখ, ক্লাস কর।
সাজ্জাদ হোসেন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটা কি? এটা একটা বই, রোমান ভাষায় লেখা একটি বই। জি, বাংলা ভাষায় লেখা একটি বই যা রোমান হরফে মুদ্রিত হয়েছে। সাজ্জাদ হোসেন, জ্ঞানী পণ্ডিত, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, দোম অ্যান্তনিও রচিত একটি গ্রন্থ, যে গ্রন্থটি বাংলা ভাষায় লেখা কিন্তু মুদ্রিত হয়েছে রোমান হরফে। জি, এটি বাংলা ভাষায় রচিত কিন্তু রোমান হরফে মুদ্রিত একটি গ্রন্থ, যেটি রচয়িতা দোম অ্যান্তনিও। আচ্ছা, প্রিয়াঙ্কা চৌধুরী, ধন্যবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আচ্ছা, তো থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন না, আমি কিন্তু দেখবো না, আর কারো কমেন্টস দেখবো না। জি, উপাধি এবং ছদ্মনামের মধ্যে দেখবেন প্রায় পরীক্ষায়, সকল পরীক্ষাতে না হলেও প্রায়ই কি নানান পরীক্ষাতে প্রশ্ন হয় উপাধি এবং ছদ্মনাম থেকে। উপাধি এবং ছদ্মনামের পার্থক্য কি, কে বলতে পারবেন? উপাধি এবং ছদ্মনামের মধ্যে পার্থক্য কি? ডক্টর মামুল নি, এই আরেক মগা, এই প্রত্যেক কয়েকটা মগা যে কই থেকে আসে। বাবারে, পরীক্ষা আজকে কখন পরীক্ষা হবে? পরীক্ষা হলে আগের দিন বলে দিব, আর গত দিন তো বলে দিয়েছি আজকে পরীক্ষা এই ক্লাসের পরে। বাবা, এক কথা কতবার বলবো রে? গত ক্লাস করো নাই? গত ক্লাসে শেষে যে বারবার করে বলে দিলাম বাবা ক্লাস করো না কেন? পরীক্ষা কি একটু করে জিজ্ঞেস করো, স্যার কোন কোন টপিকের পরীক্ষা? কেমনে হবে? আজকে ক্লাসের পরে 11টায় পরীক্ষা। জি, 11টায় পরীক্ষা। তো উপাধি আর ছদ্মনামের পার্থক্য কি? উপাধি হলো কারো দেওয়া, যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউট কর্তৃক লেখককে দেওয়া হচ্ছে উপাধি। আর ছদ্মনাম কি? লেখক নিজেই ধারণ করেন, নিজেই নিজের নাম একটা তৈরি করেন। আচ্ছা, উপাধি তো বুঝলাম যে কারো লেখায় ভালো লাগার ফলে বা তাকে ভালোবেসে উপাধি দেওয়া হলো। আচ্ছা, কবি নিজেই কেন ছদ্মনাম গ্রহণ করেন বলেন? লেখক ছদ্মনাম কেন গ্রহণ করেন? বাপ মায়ের দেওয়া নাম বাদ দিয়ে লেখক আবার একটা নিজের নাম কি গ্রহণ করেন? জি, কেন? নিজেকে আড়াল করার জন্য। সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত কারণে কবি নিজেকে আড়াল করতে চান, ফলে তার প্রচলিত বা চিরাচরিত বা পিতৃদত্ত নামটা আড়াল করে তিনি একটি ভিন্ন নাম গ্রহণ করেন। ভয়ে, যে একটা ভালো প্রশ্ন বলেছেন মৌ, ভয়ে, ঠিকই বলেছেন। ভয়টা কি? ভয় হচ্ছে আমি এমন একটা কাহিনী লিখব যার মধ্যে রাজনৈতিক বিষয় আছে, বর্তমান বাংলাদেশের বা পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপটে আমি লিখতে চাই, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লিখলে আমার সরকারি চাকরি থাকবে? সরকারি চাকরি থাকা খুব মুশকিল, আর যদিও থাকে তাহলে রাজশাহী থেকে আমাকে আজ রাত 12টায় কি আখাইন ঠঙে বদলি করে দিবে, বান্দরবনের আখাইন ঠং, হ্যাঁ বুঝেন নাই? কিংবা রোহিঙ্গা ক্যাম্পে, যে জুয়েল কিবরিয়া বেটা তুই এত জ্ঞানী, যা রোহিঙ্গাদের পড়াশোনা করা যা, তাই না? কাজে রাজনৈতিক কোনো বক্তব্য বা রাজনৈতিক কোনো আলোচনা বা সরকার বিরোধী কোনো কথা লিখতে চাই, কিন্তু নিজের নামে তাহলে লেখা যাবে না। তখন নাম ধারণ করলাম কি? ডক্টর জে কে রং, একটা লিখলাম উপন্যাস, ঠিক আছে? হ্যাঁ, দুই মহিলার কিচ্ছা, একটা উপন্যাস লিখলাম, দুই মহিলার কিচ্ছা, এই নামে একটা উপন্যাস লিখলাম, কিন্তু লেখকের নাম কি? ডক্টর জে কে রং। এখন এই ডক্টর জে কে রংকে এইটার বাংলাদেশের সরকার খুঁজে পাবে না। যদি খুঁজে না পায় তাহলে আমার আর কোনো শাস্তিও হবে না। আমি তো জুয়েল কিবরিয়া, তাই না? আর ওই বইটার লেখক ডক্টর জে কে রং, তো ওইটাকে আমি কি জানি? জি, আমার জীবনে, তাই না, ক্যাম্পাস জীবনে একটা ঘটনা ছিল। হ্যাঁ জি, এই ধরেন যশোরের এক মেয়ের সাথে আমার ওই একটু এই হয়েছিল আর কি, বুঝেন নাই? হ্যাঁ জি, তখন এই কাহিনী আমি লিখতে চাই, লিখলে জি আমার এই যে ঘরের মধ্যে যে আছে আমারে কি রাখবে? তাহলে আজকে ক্লাসের মধ্যেই কিন্তু এসে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, তাই না? কাজে আমি আমার সেই
ক্যাম্পাসের সেই ঘটনা লিখতেও চাই, আবার আমাকে আমার নিজের পরিবারটাকেও কি রক্ষা করতে চাই, তাই না? তাহলে কি করব? তাহলে আর জুয়েল কিবরিয়া এই নামে লিখতে পারবো না। কি করতে হবে? ছদ্মনাম। জি। তাহলে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত কারণে, নানান কারণে লেখক নিজেকে আড়াল করার জন্য কি করেন? ছদ্মনাম ধারণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম দিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম দিলেন, তাই না? বিশেষ কিছু। তো ছদ্মনামের মধ্যে একটু দুই ধরনের ঘটনা আছে। ছদ্মনামের মধ্যে কি দুই ধরনের বিষয় আছে। একটা জিনিস করবেন, একটি হচ্ছে লেখকের আসল নামটা আমরা জানি না, ছদ্মনামে তিনি লেখালেখি করেছেন। ভালো করে শুনবেন কথাটি। লেখক ছদ্মনামে লেখা শুরু করেছেন, ছদ্মনামে লেখা শেষ করেছেন, ছদ্মনামটি তার পরিচিতি পেয়েছে, আসল নামটি আমরা জানি না। যেমন শওকত ওসমান, যেমন কি শওকত ওসমান। তো শওকত ওসমান কি আমরা জানি, তার নাম শওকত ওসমান। ভদ্রলোক তার সকল লেখা শওকত ওসমান নামে লিখেছেন, কিন্তু আসলে পরবর্তীতে দেখা গেল যে ওনার নাম শওকত ওসমান না, কি নাম? শেখ আজিজুর রহমান। নাম হলো শেখ আজিজুর রহমান, কিন্তু এই নামে তাকে কেউ চেনে না। বুঝতে পারলেন? যদি বলেন জননী উপন্যাসের রচয়িতাকে, তাহলে কি বলবেন শেখ আজিজুর রহমান? যদি বলে কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতাকে, তাহলে কি বলবেন শেখ আজিজুর রহমান? না, লেখকের নাম কি? শওকত ওসমান। মানে শওকত ওসমান নামটি তার নাম হয়ে গেছে। তাহলে ছদ্মনামটি পরিচিতি পেয়ে গেছে, ছদ্মনামেই তাকে সবাই চিনে, কিন্তু লেখকের একটা আসল নাম আছে। আর কিছু লেখক তাদের আসল নামে লেখেন, যে আসল নামে লেখেন, হঠাৎ কচিত কোনো কারণে ছদ্মনাম গ্রহণ করেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নামেই সমস্ত গ্রন্থ লিখেছেন। হঠাৎ করে একটি মধ্যযুগের কি কাব্য যখন লিখবেন, পদাবলী লিখবেন, পদাবলী, চণ্ডীদাসের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, বিদ্যাপতির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, পদাবলী লিখবেন, কিন্তু বৈষ্ণব পদাবলীতে আধুনিক যুগে লেখা যায় না, মধ্যযুগের সাহিত্য। আমার লেখার খুব ইচ্ছা, তখন কি করলেন? মধ্যযুগে একটা লেখকের নাম নিলেন, ভানুসিংহ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ নিজে লিখে ওটা বললেন যে আমি খুঁজে পেয়েছি, এটা মধ্যযুগের ভানুসিংহ নামক একজন রাইটারের লেখা, এটা আমি আবিষ্কার করেছি। বুঝেন নাই? এবার ছলচাতুরি করলো, করে প্রকাশ করলো। পরবর্তীতে ধরা পড়ে গেল যে আসলে ভানুসিংহ মালটাই কি রবীন্দ্রনাথ নিজেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র নামেই তিনি লেখালেখি করেছেন, তার দেবদাস, তার গৃহদাহ, তার ইত্যাদি ইত্যাদি, তাই না, পল্লী সমাজ। কিন্তু হঠাৎ করে একটি গ্রন্থ লিখলেন কি নারীর মূল্য। নারীর মূল্য যখন লিখবেন, তখন নিজের নামটাকে গোপন করলেন। কেন গোপন করলেন? যে ওই যে নারীর মূল্য একজন পুরুষ যদি চায়, তাহলে ওই সমাজে সেই পুরুষকে মানুষ কি করবে? তুলোধুনো করবে। বুঝেন? আজকে আধুনিক যুগে সবাই নারীবাদী, নারীর পক্ষে কথা বললে আধুনিক হওয়া যায়, তারপরে ইত্যাদি প্রগতিশীল হওয়া যায়। এই জন্য সবাই আমরা নারীর পক্ষে কথা বলি, নারীকে ভালোবাসি বা বিশ্বাস করি বা না করি, কিন্তু নারীর পক্ষে কথা বলি, এটাই মডার্নিজম। আজকে নারীর পক্ষে কথা বললে মানুষ আধুনিক বলে। কিন্তু শরৎচন্দ্ররা যে সময় লিখছেন, সে সময় নারীর পক্ষে কোনো পুরুষ কথা বললে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাকে হেয় প্রতিপন্ন করা হতো সমাজে, যে একটা বেয়াদ্দব কোথাকার। নারীর আবার মূল্য কি? ছাগল নাকি? নারী তো নারী, নারী তো একটা নারী, আবার মূল্য কি? নারীর মূল্য আবার একটা পুরুষ চাই, ছাগল গাধা কোথাকার, অগামগা কোথাকার। কাজেই শরৎচন্দ্রের মতো সাহসী লেখক নিজেও কি আর নিজের নামে এই প্রবন্ধটি লিখতে সাহস পেলেন না। লিখলেন তার বড় বোন অনিলা দেবীর নাম দিয়ে। তো একজন নারী নারীর মূল্য চাই, তাতে মানুষের কিছু যায় আসে না। নারী নারীর মূল্য চাইতেই পারে, দিব বা না দিব এটা আমাদের ব্যাপার। তো নারী হয়ে নারীর মূল্য চাক্কা, তাতে সমস্যা নেই। একজন পুরুষ নারীর মূল্য চাই, সমাজ এটা মেনে নেবে না। ফলে শরতের মতো নারীবাদী লেখক বা শরতের মতো সাহসী লেখক, তিনিও কি করলেন? নিজের নামটা গোপন করলেন। বুঝতে পারলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার বেশিরভাগ লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই তিনি লিখেছেন, কিন্তু যেগুলো সামাজিক সংস্কারমূলক যে লেখা, বিধবা বিবাহের পক্ষে বা বহু বিবাহের বিপক্ষে, সেই লেখাগুলি আর নিজের নামে লিখতে সাহস পাননি। তখন ছদ্মনাম
কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনাম লিখেছেন। তো আমরা প্রথমে একটু কি করব, উপাধি নিয়ে কথা বলে নেই, যে তারপর ছদ্মনাম একটা একটা করে বলি। জি, তাহলে প্রথমে লেখেন উপাধি। তো এগুলি আমার বোঝানোর আসলে কিছু নেই, বোঝানোর খুব বেশি সুযোগ নেই। হ্যাঁ, আমি শুধু একটু আপনাদেরকে ধরিয়ে দিব কিছু বিষয়, আপনাদের পড়ে ফেলতে হবে। মানে এখানে এমন হবে না যে আমি আলোচনা করে বুঝিয়ে, তাই না, টেকনিক কৌশল দিয়ে আপনার ব্রেনে ঢোকাই দিব আর আপনি নাচতে নাচতে পরীক্ষার হলে ঢুকবেন, এমন হবে না। আমি শুধু জিনিসটা বলে দিব, কিন্তু আপনাকে জি মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, যে মনে রাখার দায়িত্ব আপনার। জি, তো উপাধির মধ্যে কিছু আছে সহজ উপাধি, কিছু আছে কঠিন উপাধি। সহজ উপাধি কোনগুলা, যেগুলো আপনি জানেন, কি মজা লাগে। পল্লী কবি জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন, বিদ্রোহী বিদ্রোহী নজরুল, বিদ্রোহী কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল, পল্লী কবি জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন, বিদ্রোহী বিদ্রোহী কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল। মজা লাগে না? জি। কোনগুলো মজা লাগে? যেগুলো আপনার জানা জানা মজা লাগে। কিন্তু দৃষ্টিহীন মধুসূদন মজুমদার ভাল লাগছে না, ধর আন্দাজে। দৃষ্টিহীন মধুসূদন মজুমদার ভালো লাগছে না। ভালো লাগছে? কেমন কাঠখোট্টা লাগছে। মৌমাছি, কার নাম? বিমল ঘোষ, তাই না? জি। অবধূত, কার ছদ্মনাম? কালিকানন্দ। অবধূত যে কালিকানন্দের ছদ্মনাম, এটা পড়তে ভালো লাগে না, কঠিন লাগে, কেমন যেন ছাতা। আচ্ছা, তো সহজ জিনিস, জানা জিনিসগুলো পড়তে মজা লাগে, বারবার ঘুরে ঘুরে ওগুলো পড়েন। আর একটু জটিল কঠিন হলে ওটা পড়তে চান না, বাদ রাখেন। এই স্টাইল পরিত্যাগ করতে হবে। ভালো করে শুনেন, যেগুলো আপনি জানেন, পল্লী কবি জসীমউদ্দিন, তাই না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, ঠিক আছে না, উপন্যাসের জনক বঙ্কিম, ভোরের পাখি বিহারীলাল, এটা কি পড়ার দরকার আছে? বিহারীলাল বিহারীলাল না, ভোরের পাখি ভোরের পাখি, বিহারীলাল ভোরের পাখি। আপনি তো জানেন ভাই, পড়ার দরকার কি? পড়লেই যে 30 সেকেন্ড সময় নষ্ট হলো, এই টাইমটা নষ্ট হয়ে গেল। এগুলি পড়ে, যেগুলো জানেন, পল্লী কবি জসীমউদ্দিন, তাই না, ভোরের বিহারীলাল, ভোরের পাখি বিহারীলাল, পড়বেন না। পড়বেন কোনগুলা? ওগুলা বাদ। পড়বেন ওইগুলা, একটা তালিকা করবেন যে আমি জানি না, কোনগুলো জানি না, তাহলে পড়া লাগবে। জানি বাদ, জানি এটা জানি, পল্লী কবি জসীমউদ্দিন জানি, বীরবল বা সরি ওই কি বিদ্রোহী কবি নজরুল জানি, বাংলার স্কট জানি, তাহলে ওইগুলো আমরা পড়বো না। যেগুলো জানি সেগুলো পড়বো না। একটা তালিকা করতে হবে নিজে নিজে। কোনগুলো তালিকা করতে হবে? যেগুলি আপনার কাছে কঠিন, জটিল লাগছে। ধরেন আপনাকে, ধরে নিচ্ছে কথার কথা, 40টা উপাধি পড়তে হবে। একটা কথার কথা, 40টা উপাধি পড়তে হবে আপনাকে। 40টা উপাধির মধ্যে আসলে 20টা আপনার জানা আছে, 20টা আপনার জানা আছে। রায়গুণাকর, রায়গুণাকর, ভারতচন্দ্র, ভারতচন্দ্র উপাধি রায়গুণাকর, ভারতচন্দ্র উপাধি রায়গুণাকর ভাই আপনার জানা আছে। মুকুন্দরামের উপাধি কবি কঙ্কন আপনার জানা আছে। সুকান্ত ভট্টাচার্যের উপাধি কিশোর কবি আপনার জানা আছে। কিশোর কবি সুকান্ত জানা আছে না ভাই? কবি কঙ্কন মুকুন্দরাম আপনাকে পড়িয়েছি, জানিয়েছি। ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর আপনি জেনেছেন। বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি কবি কবি কণ্ঠহার, এগুলো আপনি জেনেছেন। তাহলে অন্তত গোটা 20 কিন্তু আপনার জানা আছে। তার চেয়ে বেশিও থাকতে পারে কারো কারো, 20-25টা। তাহলে বাকি 15-20টা আপনাকে পড়তে হবে। তাহলে যেই 15টা জটিল কঠিন তালিকা করবেন, তালিকা করবেন, ঠিক আছে, তালিকা করবেন যে কঠিনগুলা। তাহলে নজরুল, তাই না, বিদ্রোহী কবি জানেন, বিদ্রোহী কবি, কিন্তু বলবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? মাইকেল মধুসূদন দত্ত। অনেকের হয়তো জানা নাই বা অনেকে কনফিউজড হয়, কিংবা বিদ্রোহী দেখে মার ঝাপ নজরুল। আপনাদের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই টেকনিকগুলিতে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, তো বিদ্রোহী এইটা যদি থাকে তাহলে প্যারাসিটামল 3 বেলার মতো। বিদ্রোহী থাকা মানে কি? মার ঝাপ নজরুল, তাহলে হবে না। বিদ্রোহী কবি নজরুল, কিন্তু প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। জি।
নাগরিক কবি শামসুর রহমান। বাংলা সাহিত্যের নাগরিক কবিকে শামসুর রহমান, কিন্তু প্রথম নাগরিক কবিকে প্রথম তাহলে ভারতচন্দ্র রায়গুণাকর, তাই না? তাহলে এই যে তথ্যগুলি আপনাকে জানতে হবে। জি, তো এরকম করে তারপরে বঙ্কিমকে বলছি সাহিত্য সম্রাট। বঙ্কিমের উপাধি কি? সাহিত্য সম্রাট। কিন্তু বঙ্কিমের উপাধি কি সাহিত্য সম্রাট? কয় দেওয়া আছে, আপনি পেয়ে গেলেন, দিলেন ঝাপ, তাহলে ঝামেলা। বঙ্কিমচন্দ্রের উপাধি কি? কয়ে পেয়ে গেছেন সাহিত্য সম্রাট, উপন্যাসের জনক, তাহলে আর কিছু দেখার দরকার আছে? মারলেন ঝাঁপ, হবে না। বঙ্কিমের উপাধি সাহিত্য সম্রাট, বঙ্কিমের উপাধি উপন্যাসের জনক, বঙ্কিমের উপাধি বাংলার স্কট, বাংলার স্কট। স্কট ইংরেজ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট, ইংরেজ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের অনুকরণে বঙ্কিমকে বলা হয় বাংলার স্কট। তাহলে বঙ্কিমের উপাধি মানে শুধু কি উপন্যাসের জনক, বঙ্কিমের উপাধি মানেই সাহিত্য সম্রাট না, বঙ্কিমের উপাধি কি? বাংলার স্কট। আবার নজরুল বিদ্রোহী কবি, আবার নজরুল কি? বাংলার বাইরন, নজরুল বাংলার বাইরন, ঠিক আছে না? বাংলার বাইরন নজরুল। তাহলে নজরুল বিদ্রোহী কবি উপাধি প্লাস বাংলার বাইরনকে নজরুল, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ এই কবির অনেকগুলি উপাধি, জীবনানন্দ দাশের অনেকগুলি উপাধি। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, মৃত্যু চিন্তার কবি, চিত্রকল্পের কবি। জীবন দাশের উপাধি কি? জীবনানন্দ দাশের উপাধি রূপসী বাংলার কবি, জীবনানন্দ দাশের উপাধি তিমির হননের কবি, জীবনানন্দ দাশের উপাধি নির্জনতার কবি, জীবনানন্দ দাশের উপাধি নির্জনতম কবি, চিত্র রূপময়তার কবি, চিত্র রূপময়তার কবি, মৃত্যু চিন্তার কবি। জীবন দাশের উপাধি বাংলার রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, চিত্র রূপময়তার কবি, মৃত্যু চিন্তার কবি। জি, শুদ্ধতম কবি, ঠিকই বলেছেন। আরো একটু উপাধি আছে জীবন দাশের। জি ধন্যবাদ আলভি। কে? তাকে বলা হচ্ছে কে? দেখেন বলছে পরাবাস্তববাদী কবি, পরাবাস্তব, পরাবাস্তববাদী কবি, পরাবাস্তববাদী কবি। জি, শুদ্ধতম কবি। জি, অনেক উপাধি কবির, আরো জানা অজানা নানান উপাধি আছে, কিন্তু এই উপাধিগুলি মূলত জি ধূসরতার কবি, কেউ কেউ বলেছেন ধূসরতার কবি, ইতিহাস ঐতিহ্যের কবি, রূপকল্পের কবি, ঠিক আছে? জি, তো রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, চিত্ররূপময়তার কবি। এই চিত্ররূপময়তার কবি উপাধিটা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একটু লিখে নিন, চিত্ররূপময়তার কবি কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর নির্জনতম কবি বলেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু নির্জনতম কবি বলেছেন, আর চিত্ররূপময়তার কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জি, পরাবাস্তববাদী কবি, শুদ্ধতম কবি। জি, ধূসরতার কবি, ধূসরতার কবি, এরকম অনেক উপাধি। তাহলে সবগুলি আপনাকে জানতে হবে। আসবে এমন যে কোনটি জীবন দাসের উপাধি নয়, হতে পারে এমন কোনটি জীবন দাসের উপাধি নয়, কাজেই সবগুলি না জানলে ঝামেলা। আচ্ছা,
ছন্দের জাদুকর কার উপাধি? ছন্দের জাদুকর সবাই জানেন, সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আবার ছান্দসিক কবি, ছান্দসিক কবি আব্দুল কাদির। ছান্দসিক কবিকে আব্দুল কাদির। তাহলে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, ছান্দসিক কবি আব্দুল কাদির। চারণ কবি, চারণ কবি মুকুন্দ দাস। চারণ কবি কার উপাধি? মুকুন্দ দাস, মুকুন্দ দাস। তাই বলে মুকুন্দ রামের সাথে গুলিয়ে ফেলেন না, মুকুন্দ রামের সাথে গুলিয়ে ফেলেন না যেন, ঠিক আছে? মুকুন্দ চারণ কবি মুকুন্দ দাস। যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণ রচনা করলেন তিনি হলেন কি? চারণ কবি বলা হয়। যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন? চরণ বেঁধে ফেলতে পারেন তিনি হলেন কি? চারণ কবি মুকুন্দ দাস। আর আরেকজন ভদ্রলোক যার নাম মুকুন্দ রাম, তাই না? এই মুকুন্দ রামের উপাধি কবি কঙ্কন। মধ্যযুগের কবি মুকুন্দ রামের উপাধি কবি কঙ্কন, আর আধুনিক যুগের মুকুন্দ দাসের উপাধি কি? চারণ কবি, চারণ কবি। জি। কাব্য সুধাকর, কাব্য সুধাকর গোলাম মোস্তফা। গোলাম মোস্তফাকে বলা হয় কাব্য সুধাকর। নিশ্চয় গোলাম মোস্তফার নাম শুনেছেন। যে কাব্য সুধাকর কার উপাধি? গোলাম মোস্তফা। সাহিত্য সরস্বতী, সাহিত্য সরস্বতী নুরুন্নেসা খাতুন। জি, সাহিত্য সরস্বতী কার উপাধি? নুরুন্নেসা খাতুন, নুরুন্নেসা খাতুন সাহিত্য সরস্বতী। একজনের নাম হচ্ছে পদাতিকের কবি, পদাতিকের কবি। এখানে একটু বিভ্রান্তি আছে কোনো কোনো বইয়ে। পদাতিকের কবি, কোন বইয়ে লেখা আছে সমর সেন। পদাতিকের কবি কে বুঝতে পারলেন? কোন বইয়ে লেখা আছে কি? সমর সেন। সমর সেন। চা খাবেন আপনারা? চা খাবেন? চা না আজকে খাইন না, বৃষ্টি যেতে হচ্ছে, তাই না? কোন বই দেওয়া আছে সুভাষ মুখোপাধ্যায়। পদাতিকের কবি সমর সেন পদাতিকের কবি, সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি। জি, তো দুজনের যে কোনো একজন থাকবে। যদি দুজনেই থাকে আর উভয় না থাকে তাহলে সুভাষ মুখোপাধ্যায় উত্তর দেবেন। জি, ভালো করে শুনে নেন। পদাতিকের কবিকে সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়। দুজন থেকে উভয়ই থাকতে পারে তাহলে উভয়। দুজনই আছে, উভয় নয়, তাহলে একটা উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে উত্তর দিতে হবে কি? সুভাষ মুখোপাধ্যায়। জি। একজনের নাম হলো ক্লাসিক কবি। ক্লাসিক কবিকে সুধীন্দ্রনাথ দত্ত। ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত, ক্লাসিক কবি। মার্ক্সবাদী কবি বিষ্ণু দে। ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত আর মার্ক্সবাদী কবি বিষ্ণু দে। আচ্ছা, নেট বাজে সবাই অভিযোগ করছেন। আচ্ছা, আমি একটু শর্ট করে ফেলবো ক্লাসটা। জি, আর নয়নচন্দ্র কফি খাচ্ছেন? আমাকে রেখে রেখে একা কফি খেলে কিন্তু পেট খারাপ হবে। জি, কফি আমার খুব প্রিয় একটা জিনিস, কফি খাইলে আমার একটু সঙ্গে নেবেন। জি, আচ্ছা, মার্ক্সবাদী কবি বিষ্ণু দে। মহাকবি কার উপাধি? মহাকবি কার উপাধি? আলাউল। মহাকবি কার উপাধি? আলাউল। আলাউলের উপাধি মহাকবি।
যে মহাকাব্য যারা লিখেছেন তারা কিন্তু মহাকবি না, তারা মহাকাব্যকার বা মহাকাব্য রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মহাকবি না, কায়কোবাদ কিন্তু মহাকবি না, এরা মহাকাব্যকার বা মহাকাব্য রচয়িতা। যারা মহাকাব্য লিখেছেন তারা মহাকাব্যকার বা মহাকাব্য রচয়িতা। জি। আর মহাকবি হল উপাধি, আলাউল মহাকবি। আর বিশ্ব কবি নিশ্চয় বলার দরকার নাই, রবীন্দ্রনাথ বিশ্বকবি। আরেকজন হলো অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পীকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজেয় কথাশিল্পী। জি, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কবিদের কবি নির্মলেন্দু গুণ। কবিদের কবি, কবিদের কবিকে নির্মলেন্দু গুণকে বলা হয় কবিদের কবি। নারী জাগরণের পথিকৃৎ লিখে দেওয়ার দরকার নেই, বেগম রোকেয়া জানেন, অযথা হুদায় পড়ার দরকার। নারী জাগরণের পথিকৃৎ কে? বেগম রোকেয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এরকম অনেক উপায় বললাম যে পল্লী কবি জসীমউদ্দিন, তাই না? তারপর সুকান্তকে কি বলা হয়? কি সুকান্তের উপাধি কি? তরুণ কবি। তরুণ, সারা জীবন তরুণী থেকে যাবে কবি, আর বুড়া হবে না। জি, মাত্র 21 বছর বয়সে মারা গেছেন তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য। তো আবার বললাম যে এইগুলো আসলে বোঝানোর এখানে কিছু নাই, বোঝানোর সুযোগও নাই। আচ্ছা, সিরাজ আমান কেন কবিদের কবি বলা হয়? কবিদের কবি এই জন্য বলা হয় যে আমি একজন কবি, আমারও কবি হচ্ছে নির্মলেন্দু গুণ, কবিদের কবি। জি, আমি যখন বলি না যে শিক্ষকের শিক্ষক, বুঝলেন? আমার যে শিক্ষক, আমি আপনাদের শিক্ষক, গুরু, আমি আপনাদের গুরু। অনেকে যে আমার মণিশঙ্কররা বা অনেকে সাব্বিররা, অনেকে আমাকে গুরু বলে সম্বোধন করে, সাফায়াত জামিলরা। তা আমি গুরু, আমার যে গুরু আছে সে কি আপনাদের গুরুর গুরু। আমি যদি আপনাদের গুরু হই তাহলে আমার যে গুরু সে আপনাদের গুরুর গুরু, বা আমি যদি আপনাদের শিক্ষক হই তাহলে আমার যে শিক্ষক সে আপনার কি শিক্ষকের শিক্ষক। তাহলে আমি যদি কবি হই, আমি কবি, আমার আবার কবিকে নির্মলেন্দু গুণ, এই জন্য তাকে বলা হয় কবিদের কবি। কিংবা আরেকটু বেশি সহজ করে বলি যে আধুনিক সময়ে নির্মলেন্দু গুণ হচ্ছে সবচেয়ে বড় কবি। আধুনিক এই সময়ের বেঁচে থাকা কবিদের মধ্যে নির্মলেন্দু গুণ সবচেয়ে বড় কবি। এবং অন্যান্য ছোটোখাটো কবিরা নির্মলেন্দু গুণকে কি করেন? ফলো করছেন। বা নির্মলেন্দু গুণের ওই সময় যখন রবীন্দ্রনাথ ছিল বড় কবি, রবীন্দ্রনাথের পরে এই সময়ে কে? নির্মলেন্দু গুণ বড় কবি। সেই কবির ভাব, ভাষা, ছন্দ এগুলো নিয়ে অন্যান্য কবিরা কবিতা লিখছেন। ছোট কবিদের কবি হচ্ছে নির্মলেন্দু গুণ, সেজন্য তাকে বলা হয় কবিদের কবি। তো এই উপাধিগুলো একটু দেখবেন, খুব জটিল কিছু নাই, একটু সতর্ক থাকবেন। উপাধি নিয়ে বললাম যেগুলো আসলে বোঝানোর সুযোগ নাই, বুঝাই দিবে এমন না, জাস্ট একটু করে দেখবেন, দেখলে হবে। একটু ছদ্মনামের দিকে যাই। ছদ্মনাম, তো পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসবে ছদ্মনাম থেকে। জি, ছদ্মনাম থেকে প্রশ্ন কিভাবে আসবে? যে ছদ্মনামটা দিয়ে বলবে প্রকৃত নাম কি, বা প্রকৃত নাম দিয়ে বলবে ছদ্মনাম কি। ভালো প্রশ্ন। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রশ্ন হলো ভানু সিংহ কার ছদ্মনাম? তো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আর উল্টা করে আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? তো ভানু সিংহ। অনিলা দেবী কার ছদ্মনাম? তো উত্তর রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী কার ছদ্মনাম? প্রশ্ন হলো এটি, উত্তর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উল্টা করে বলতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। ছদ্মনামটা দিয়ে এর আসল নাম জানতে চাইতে পারে, আসল নামটা দিয়ে বলতে পারে ওনার ছদ্মনামটা কি। দুইভাবে প্রশ্ন, যেভাবে হোক তথ্য জানলেই সমস্যা নেই। জি, তো ছদ্মনাম আমি বললাম যে আপনারা কিছু কিছু ছদ্মনাম যেহেতু জানেন অনেক অনেক কিছু, তো আমি যেগুলো একটু জটিলগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। যেমন ধরেন একটি আমরা বলছি যে ওই যে ওটা দিয়ে শুরু করি, যে ভদ্রলোকের নাম হচ্ছে শওকত ওসমান। শওকত
ওসমান। আসলে শওকত ওসমান ওনার নাম নয়, শওকত ওসমান ওনার ছদ্মনাম। প্রকৃত নাম কি? প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তাহলে কোনটি ছদ্মনাম আর কোনটি প্রকৃত নাম? কোনটি ছদ্মনাম? জি, শওকত ওসমান ছদ্মনাম আর শেখ আজিজুর রহমান হচ্ছে প্রকৃত নাম। কায়কোবাদ ছদ্মনাম না প্রকৃত নাম? তাহলে কায়কোবাদ হচ্ছে ছদ্মনাম। কায়কোবাদ কি? ছদ্মনাম। আর প্রকৃত নাম হচ্ছে কি? মোহাম্মদ কাজেম আল কুরেশি। মোহাম্মদ কাজেম আল কুরেশি। তাহলে এটি কিন্তু আসল নাম না, মানে পরিচিতি পেয়েছে বলে এটি আসল নাম না, এটি হচ্ছে ছদ্মনাম আর এটি হচ্ছে প্রকৃত নাম। নজরুলের উপাধিত কলম সৈনিক আব্দুল হক এ কই পাইছেন? লিটন ইসলাম ডি। লিটন গাধা, নজরুলের উপাধি কলম সৈনিক আব্দুল হক এই কই পাইছিস? এই উপাধি তুই দিছিস নিজে নিজেই, না কোনো অগামগা জগা বই থেকে আবিষ্কার করেছিস? নজরুলের উপাধি তো বলেছি, নজরুলের উপাধি বিদ্রোহী কবি, নজরুলের উপাধি বাংলার বাইরন, নজরুলের উপাধি শেষ। আর নজরুলের ছদ্মনাম কি? নজরুলের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। এর বাইরেও নজরুল দু একটি ছদ্মনাম গ্রহণ করেছেন, কিন্তু নজরুলের মূল ছদ্মনাম ধূমকেতু। নজরুলের ছদ্মনাম কি? এর উত্তর ধূমকেতু। কোনো বইয়ে দেওয়া আছে বেঙ্গাসি, কোনো বইয়ে দেওয়া আছে দুখু মিয়া, এগুলো আজাইরা পেশাল। বেঙ্গাসি, দুখু মিয়া এগুলো নজরুলের ছদ্মনাম না, ডাক নাম, বাল্যকালে ডাকা হতো। নজরুলের মাথাটা একটু মোটা ছিল আর বডিটা একটু চিকন ছিল, এই জন্য নজরুলকে ঠাট্টা করে উপহাস করে ডাকা হতো বেঙ্গাসি। নজরুলকে ডাকা হতো নজর আলী, নজরুলকে ডাকা হতো তারা খেপা। বুঝতে পারলেন? দুখু মিয়া। তো দুখু মিয়া, নজর আলী, তারা খেপা, বেঙ্গাসি এগুলি নজরুলের ছদ্মনাম না রে ভাই। এগুলো হচ্ছে নজরুলের কি বাল্যকালে নজরুলকে এভাবে কি ডাকা হতো, ব্যঙ্গ করে ডাকতো। জি। আর নজরুলের ছদ্মনাম কি? ধূমকেতু। নজরুলের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। হ্যাঁ, বিবেচনা করছি, আমি বিবেচনা করেছি মানিক হোসেন, আমি এর জন্যই আমি বলেছি তো কম পড়াবো। জি, অল্পক্ষণ পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, এখন ধরেন আমাদের জসিমউদ্দিন, তাই না? কবি জসিমউদ্দিন, এই জসিমউদ্দিন নামে লিখতেন, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, সরকারি চাকরি করতেন, ফলে কি করলেন, এটা উনি ছদ্মনাম নিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে ছদ্মনাম গ্রহণ করলেন। কি করলেন? ছদ্মনাম একটি ছিল তার তুজম্বর আলী। আলী করে বই দেওয়া আছে আরি। জি, তুজম্বর আলী হবে, আরিটা মিস্টেক হয়ে থাকতে পারে আর কি। আরেকটু নাম ছিল তার জমির উদ্দিন মোল্লা। জমির উদ্দিন মোল্লা। জসিমউদ্দিনের মূল ছদ্মনাম তুজম্বর আলী। তুজম্বর আলী, তবে দু একটি লেখা তিনি জমির উদ্দিন মোল্লা নাম লিখেছেন। জি, ছদ্মনাম। শরৎচন্দ্রের ছদ্মনাম তো আগেই বলেছি, অনিরা দেবী। জি। বীরবল কার ছদ্মনাম? বীরবল, জি বীরবল প্রমথ চৌধুরী। তাহলে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। জি। হুতম পেশা ছদ্মনাম। হুতম পেশা কার ছদ্মনাম? সিংহের ছদ্মনাম পেশা। সিংহের ছদ্মনাম পেশা। জি। কালী প্রসন্ন সিংহ।
হুতম পেশা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে কি? হুতম পেশা। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কোন কোন বইয়ে অগামগা জগা বইয়ে দেওয়া আছে প্রমথ চৌধুরী। তাহলে বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। আর নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল, জি, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। দৃষ্টিহীন, জি, মধুসূদন মজুমদার। এই মধুসূদন মজুমদারের ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। দৃষ্টিহীন। যাযাবর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। লিখে নেন, যাযাবর কার ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। বিনয় কৃষ্ণ। এগুলো একটু কঠিন, এগুলো অনেকে একটু মুখস্থ করতে চায় না, কিন্তু করবেন, জি, একটু মুখস্থ করবেন, কঠিন লাগলে একটু মুখস্থ করবেন, জি। যাযাবর কার ছদ্মনাম? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। দুই ভাবে আসবে, যাযাবর কার ছদ্মনাম? উত্তর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। আর উল্টা করে আসবে, বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? যাযাবর। বানভট্ট। বানভট্ট নিহার রঞ্জন। লিখে নেন, নিহার রঞ্জন গুপ্ত। তাহলে বানভট্ট কার ছদ্মনাম? নিহার রঞ্জন গুপ্ত। সুনন্দ। সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ অবধূত কালিকানন্দ, জি। সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। এগুলো একটু কম বিখ্যাত লেখক বাংলা সাহিত্যে, সবাই হয়তো লেখকগুলিকে ওইভাবে চেনেন না, তারপরে এগুলি নানানভাবে বাংলা সাহিত্যে এসছে আর কি। সুনন্দ এই ছদ্মনামটি কার? নারায়ণ গঙ্গোপাধ্যায়। অবধূত কার ছদ্মনাম? কালিকানন্দ। কালিকানন্দ, জি। এগুলি সমস্ত বই পুস্তকেও পাওয়া যায়, বাংলাদেশের সকল বইতেও পাওয়া যায়। এগুলো যে খুব গুরুত্বপূর্ণ লিখে নিতে হবে তা না, ঠিক আছে। গোরাচাঁদ একজনের নাম। নাম কি? গোরাচাঁদ। কার নাম? গোরাচাঁদ। দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণারঞ্জন মিত্রের ছদ্মনাম কি? গোরাচাঁদ। একজনের নাম হলো হায়াত মাহমুদ। সিনের নাম শুনেছেন? জি, হায়াত মাহমুদ। এর ব্যাকরণ আমরা পড়ি হায়াত মাহমুদ। আসলে এই ভদ্রলোকের নাম হায়াত মাহমুদ না, এই ভদ্রলোকের নাম কি? ডক্টর মনিরুজ্জামান। হায়াত মাহমুদ তার লেখক নাম বা ছদ্মনাম, এবং এই ভদ্রলোকের নাম হচ্ছে কে? ডক্টর মনিরুজ্জামান। ডক্টর মনিরুজ্জামান। আমরা যাকে জহির রায়হান বলে চিনি, জহির রায়হান, আবু নঈম মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হানের প্রকৃত নাম কি? এই ভদ্রলোকের প্রকৃত নাম হলো আবু নঈম মোহাম্মদ জহিরুল্লাহ। জহির রায়হান তার নাম না, নামটা কি? আবু নঈম মোহাম্মদ জহিরুল্লাহ। শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার কিন্তু নাম না, মোহাম্মদ শহীদুল্লাহ। নাম কি?
নাম ছিল মোহাম্মদ শহীদুল্লাহ। জি, আমরা বলছি শহীদুল্লাহ কায়সার, কিন্তু এই ভদ্রলোকের নাম কি ছিল? জি, আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তাই না? আমরা যাকে মানিক বন্দ্যোপাধ্যায় নামে চিনি, মানিক বন্দ্যোপাধ্যায়, তাই না? আমরা যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবের কপিলার কথা মাঝে মাঝেই বলি, তাহলে সে মানিক বন্দ্যোপাধ্যায় আসলে নাম না ভদ্রলোকের। ভদ্রলোকের নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম ছিল মানিক। ডাকনাম ছিল কি? মানিক। তো তিনি হয়ে গেলেন মানিক বন্দ্যোপাধ্যায়। ডাকনামের মানিকটা নিলেন, আর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়টা নিলেন, নিয়ে হয়ে গেলেন মানিক। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? জি। নাট্যাচার্য সেলিম আল দীন। সেলিম আল দীন সেলিম আল দীন দেখেন প্রকৃত নাম কি? দেখেন সেলিম আল দীন। সেলিম আল দীন কিন্তু নাম লেখকের, বুঝতে পারলেন? কিন্তু ভদ্রলোকের নাম সেলিম আল দীন নয়। আজকে আর গলা খসখস করছে। রাজশাহীতেও বৃষ্টি হয়েছে হালকা পাতলা। মঈনুদ্দিন আহমেদ। কোথায় সেলিম আল দীন আর কোথায় কি মঈনুদ্দিন আহমেদ, বুঝতে পারলেন? তাহলে সেলিম আল দীন কিন্তু লেখকের নাম নয়, এটা তিনি নিজে নিজে বানিয়ে নিয়েছেন। তার আসল নাম কি? মঈনুদ্দিন আহমেদ। জান্নাতুল ফেরদৌস মলি স্যার একা একা খেলে পেটে পীড়া হবে। একা একে তো খেতে চাই না, আপনাদের নিয়েই তো খেতে চাই, সুযোগই তো পাই না, বলেন? চান্সই তো পাই না। আপনাদের সবার সাথে বসেই তো একদিন চা খেতে চাই, কিন্তু বিধাতা তো আমাদের সেই সুযোগ দেয় না, তাই না? জি। দেখেন ভদ্রলোকের নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নামে আমরা চিনি, তাই না? দীনবন্ধু মিত্র। কিন্তু এই ভদ্রলোকের নাম আসলে দীনবন্ধু মিত্র না। কি নাম? নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ। আমরা যাকে দীনবন্ধু মিত্র নামে চিনি, দীনবন্ধু মিত্র নামে, সেই ভদ্রলোকের নাম আসলে কি দীনবন্ধু মিত্র নয়। সেই ভদ্রলোকের নাম কি? গন্ধর্ব নারায়ণ। যাকে আমরা নীলিমা ইব্রাহিম বলে চিনি, তার আসল নাম হলো নীলিমা রায় চৌধুরী। আমরা যাকে ডাকি নীলিমা ইব্রাহিম বলে, সে নীলিমা ইব্রাহিমের প্রকৃত নাম আসলে নীলিমা রায় চৌধুরী। জি, নীলিমা রায় চৌধুরী। তাই না? মজা না? খুবই মজা। জি, খাবেন? জি। তাহলে একজনের নাম হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দ, তার ছদ্মনাম অশোক সৈয়দ। তিনি লেখালেখি করতেন কি অশোক সৈয়দ ছদ্মনামে। ঠিক আছে? আব্দুল
মান্নান সৈয়দ, সত্যের মতো বদমাস, বিখ্যাত গ্রন্থ সত্যের মতো বদমাস, আব্দুল মান্নান সৈয়দ। তাহলে আব্দুল মান্নান সৈয়দ এটি হচ্ছে লেখকের নাম। আর তিনি লিখতেন কি ছদ্মনামে? অশোক সৈয়দ ছদ্মনামে। জি, একজনের নাম হচ্ছে দেখেন রাজশেখর বসু। নাম কি? রাজশেখর বসু। কিন্তু এই ভদ্রলোক রাজশেখর বসুর নাম বাদ দিয়ে কি করলেন? নাম দিলেন পরশুরাম। জি, নাম ছিল রাজশেখর বসু, কিন্তু রাজশেখর বসু থেকে জাকির হোসেন কাপ ভাঙা। আচ্ছা, বাড়িতে পোলাপাইন তো আপনাদের হয়নি, টের পাইতেন। জি, আচ্ছা, তাহলে রাজশেখর বসু লেখকের নাম, কিন্তু লেখক লিখতেন কি নামে? জি, পরশুরাম ছদ্মনামে। হ্যাঁ, গোবিন্দ দেবারে। হ্যাঁ, আসলে রিইউনিয়ন একটি করার ইচ্ছা আছে, আপনাদের সবার সাথে চা খাওয়ার ইচ্ছা আছে। পরিবেশটা একটু সুন্দর হলে আমরা কোনো একটি জায়গায় সেন্ট্রাল কোনো পয়েন্টে আমরা একটা রিইউনিয়ন দেবো। জি, আমি তো বলেছি, ব্যাকরণ কোর্সে বলেছিলাম যে একটু গান টান গাইলাম, তাই না? একটু আপনারা যারা হুজুর আছেন একটু সূরা কেরাত করলেন, যারা একটু গান টান জানেন, নাচ টাচ জানেন একটু করলেন। আমরা একদিন একটা রিইউনিয়ন, তাই না? জুয়েল কিবরিয়া স্যারের অগামগা জগা ছাত্রদের মিলে একটা রিইউনিয়ন হতেই পারে, কিন্তু সেই সুযোগ পরিস্থিতি আসলে ইনশাল্লাহ করব। আর গ্রুপটা তো রেখেছি এই জন্য, তাই না? যে গ্রুপ রেখেছি এই জন্য যে ক্লাস আমাদের পড়ানো শেষ যদি হয়েও যায়, পড়ানো শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমার রিলেশনটা হয়তো এখানে শেষ হবে, কিন্তু আমরা কি আমাদের যে গ্রুপটা আছে যাকে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, এটা করেছি এই জন্য যাতে আপনাদের সাথে আমার সম্পর্কটা সারা জীবন থেকে যায়। জি, ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছদ্মনাম উপাধি, এগুলো আমি একটা একটা করে বলছি বা আপনারা লিখছেন। আসলে এগুলো বই পুস্তকে এভাবে পাওয়া যাবে, আপনারা দেখে দেখে পড়ে ফেলবেন, এটা এমন কোনো বিষয় না। ঠিক আছে, আমি আজকে আরেকটা ছোট টপিক পড়িয়ে থেমে যাব। জি, এগুলো মেমোরাইজিং টপিক। মূলত এই টপিকগুলো মূলত কি মেমোরাইজিং টপিক। জি, তো মেমোরাইজ করবেন। জাস্ট আমরা একটু আমি বলে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। এখন একটা একটু বেশি গুরুত্বপূর্ণ টপিক পড়াবে, এটার নাম হচ্ছে একই নামের বা কাছাকাছি নামের গ্রন্থ। একই নামের বা কাছাকাছি নামের গ্রন্থ। আচ্ছা, এটি একটু গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার্থী বন্ধুরা। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন বারবার এসে পৌঁছে গেছে, আর আসে না, কিন্তু কিছু কিছু তবু আসে। যেমন ধরেন, একটা সময় খুব নিয়মিত প্রশ্ন হতো সঞ্চিতা কার লেখা, সঞ্চয়িতা কার লেখা। সঞ্চিতা আর সঞ্চয়িতা, তাই না? যে অনেক সময় এলোমেলো হয়ে যায়। সঞ্চিতা আর সঞ্চয়িতা, তাই না? দুটি কিন্তু কাব্যগ্রন্থ, সঞ্চিতা সঞ্চয়িতা। ছদ্মনাম হিসেবে নিলেন কেন? ইকরা বিনতে হুসাইন। ইকরা বিনতে হুসাইন যে একটা প্রশ্ন করেছেন, একটা ভালো কোশ্চেন, যে নীলিমা রায় চৌধুরী কেন মুসলমান নাম নীলিমা ইব্রাহিম নামটা ছদ্মনাম হিসেবে নিলেন? জি, ইকরা বিনতে হুসাইন, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই নীলিমা রায় চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল ইব্রাহিম খান। ইব্রাহিম কার্ডিয়াক যে হাসপাতাল আপনাদের ঢাকায়, যে কি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, জি, সেই ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়েছিল। ইব্রাহিমের স্ত্রী, ডাক্তার ইব্রাহিমের স্ত্রী, ফলে তার নাম হয়ে গেল নীলিমা ইব্রাহিম। বুঝতে পেরেছেন? এই নীলিমা রায় চৌধুরী, তার সাথে বিয়ে হয়েছিল আমাদের কার্ডিওলজির যিনি জনক, আমাদের দেশে কার্ডিওলজির জনক ডক্টর ইব্রাহিম, তার সাথে। ফলে এই ভদ্রমহিলার নাম হয়ে গেল
নীলিমা ইব্রাহিম। যেমন আমাদের রোকেয়ার নাম রোকেয়া খাতুন, ভালো করে শোনেন, ইকরা বিনতে হোসেন, জি আপনাকে বলছি প্লাস সবাইকে বলছি, যে রোকেয়ার নাম ছিল মোসাম্মদ রোকেয়া খাতুন, রোকেয়ার নাম ছিল মোসাম্মদ রোকেয়া খাতুন, কিন্তু রোকেয়া খাতুন হয়ে গেলেন কি রোকেয়া সাখাওয়াত হোসেন। কেন? জি এই যে ইকরা বিনতে হোসেন, আপনার নাম হোসেন হয়েছে কেন বলেন তো? আপনার নাম হোসেন হয়েছে এই জন্য যে হয় আপনার বাপের নাম হোসেন, না হলে আপনার হাজবেন্ডের নাম হোসেন। জি যে আপনার নাম হোসেন তো ছেলেদের নাম, তা আপনার নামের সাথে কেন লাগাইছেন? হয় আপনার পিতৃপ্রদত্ত নাম হোসেন পৈতৃক থেকে নেওয়া, অথবা আপনার স্বামীর নাম, জানি না। জি তো কাজেই তার নাম নীলিমা রায় চৌধুরী, কিন্তু ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়, তার নাম হয়ে গেল নীলিমা ইব্রাহিম। যেমন রোকেয়া খাতুন সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ে হয়, তার নাম হয়ে গেল রোকেয়া সাখাওয়াত হোসেন। বুঝতে পেরেছেন? জি আমার ছদ্মনাম কি মিশু? আপনারা যে নামটা জানেন এটি আমার ছদ্মনাম। মিশু আপনারা আমাকে যে নামে চেনেন জুয়েল কিবরিয়া, এটি আমার নাম না, এটি আমার লেখক নাম। জুয়েল কিবরিয়া আমার লেখক নাম, আমার আসল নাম আলাদা আছে। জি তো সঞ্চিতা কার? নজরুলের। সঞ্চিতা কার? নজরুলের। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের। ছোট কবি ছোট নাম, বড় কবি বড় নাম। ছোট কবি ছোট নাম, বড় কবি বড় নাম। এই ছোট বড় মানের দিক দিয়ে না রে বাবা, মানের দিক দিয়ে না, কিসের দিক দিয়ে? বয়সের দিক দিয়ে। জি বয়সে ছোট তার ছোট নাম সঞ্চিতা, আর বয়সে যে বড় বা বুড়া তার কি বড় নাম। তাহলে সঞ্চিতা কার? ছোট কবি অল্প বয়সী কবি নজরুলের, আর সঞ্চয়িতা কার? বড় নামটা বড় কবির। জি আরেকটি আছে সঞ্চয়ন। সঞ্চয়ন কার লেখা? সঞ্চয়ন সত্যেন্দ্রনাথ দত্ত। সঞ্চয়ন কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। জি ঠিক আছে। এখন দেখেন এইটা কিন্তু কাছাকাছি নাম। কি নাম? কাছাকাছি। কাছাকাছি, কিন্তু কিছু আছে কাছাকাছি না, একদম সেম টু সেম, একই, সেম সেম। এইটা তো অনেকটাই সেম সেম, একদম সেম না কিন্তু অনেকটাই সেম সেম, কিন্তু একটু ভিন্ন আছে। আর কিছু নাম আছে একদম একই সেম, মানে সেম টু সেম। জি না আমার আসল নাম বলা যাবে না, যখন আমি বিখ্যাত হব তখন বইয়ে পড়বেন। জি 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 আমার আসল নাম এখন বলে দিলে তো হবে না। আমি যদি বিখ্যাত হই, লেখক টেখক হই, তাই না, চলচ্চিত্রকার হই, তখন বই পুস্তকে পড়বেন, বাজারের অগামগা জগা বইয়ে লেখা থাকবে জি ছদ্মনাম জুয়েল কিবরিয়া, প্রকৃত নাম অমুক। জি তখন আপনারা পড়বেন, নাহলে আপনার পরবর্তী উত্তরসূরিরা পড়বে। জি এখন বলে দিলে তো সিক্রেট নষ্ট হয়ে যাবে। জি যেমন দেখেন কি একটি নাম হচ্ছে ধরেন কবর। কবর কবর। জি তো কবর, এটাও কবর এটাও কবর, দুইটাই কবর, বানানো পার্থক্য নাই, একদম একই, সেম টু সেম, সেম সেম। কবর একই নাম। তাহলে কবর কার লেখা? তাহলে আগে জানতে হবে কার কবর। জি কবর কার? তো কবর জসিমউদ্দিনের, কবর মুনির চৌধুরীর, তাই না? তাহলে জসিমউদ্দিনের কবর নাকি মুনির চৌধুরীর কবর? কবর কার এটা জিজ্ঞেস করলে কি উত্তর দিতে পারবেন? জি তাহলে কবর হলো জসিমউদ্দিনের কবর আর মুনির চৌধুরীর কবর। জসিমউদ্দিনের কবর কবিতা, যদি বলে কবর কবিতা কার লেখা? কবর কবিতা কার লেখা? জসিমউদ্দিন। জি আর কবর নাটক কার লেখা? তাহলে মুনির চৌধুরী।
তাহলে কবর কবিতার রচয়িতাকে, তাহলে জসিমউদ্দিন, আর কবর নাটকের রচয়িতাকে জি মুনীর চৌধুরী। মানচিত্র, মানচিত্র একই নাম, সেম টু সেম, সেম সেম, কিন্তু মানচিত্র একটা কবিতা, একটা নাটক। মানচিত্র নাটকের রচয়িতা আনিস চৌধুরী, আনিস। আর মানচিত্র কবিতার রচয়িতা আলাউদ্দিন আল আজাদ, আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র কবিতা রচয়িতাকে আলাউদ্দিন আল আজাদ, আর মানচিত্র নাটকের রচয়িতাকে আনিস চৌধুরী। মানচিত্র নাটক এর রচয়িতা আনিস চৌধুরী। জি আচ্ছা, এখন যদি বলি আমরা যে জননী, জননী কার, এবার কি উত্তর দিবেন? জননী কার? জননী, ধরেন পরীক্ষায় প্রশ্ন হলো বিসিএসে জননী কার, এবার উত্তর কি হবে? তাহলে জননী দুইজনের, শওকত ওসমানের জননী, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী। তাহলে দুই জননীর নামও এক, আবার কি দুটাই উপন্যাস। তাহলে দেখেন নামও এক এবং কি না, হুমায়ুন চাচার জননী না, হুমায়ুন চাচার হচ্ছে জ্যোৎস্না জননীর গল্প। মণিশঙ্কর, হুমায়ুন চাচা না ভাই যারই হোক আপনার, জ্যোৎস্না জননীর গল্প। আর শুধু জননী যদি বলে তাহলে শওকত ওসমান, জননী মানিক বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে আপনার পার্থক্য করার সুযোগ নাই, দুইজনের যে থাকবে সেটি উত্তর দিতে হবে। জননী কার? তাহলে জননী শওকত ওসমানের, জননী মানিক বন্দ্যোপাধ্যায়ের। দুইটা যদি থাকে যেটা খুশি সেটা ঘোটা মারবেন, আর দুইটাই যদি উত্তর থাকে সবচেয়ে ভালো অথেন্টিক উপায় হচ্ছে যেটা সামনে থাকবে সেটা উত্তর দিবেন। জি, আর জ্যোৎস্না ও জননীর গল্প, জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদের। যদি বলে দেওয়াল, দেওয়াল কার লেখা? দেওয়াল, তাহলে দেওয়াল কার লেখা? দেওয়াল হলো আবু জাফর শামসুদ্দিন, আর দেওয়াল হলো হুমায়ুন আহমেদ। জি, তাহলে একই দেওয়াল, একই নাম, একদম একই সেম, একই সেম টু সেম, এবং দুটি আবার উপন্যাস, এমন না যে ওদের রচনায় পার্থক্য আছে। তাহলে একজন আবু জাফর শামসুদ্দিন, দেওয়াল রচয়িতা আবু জাফর শামসুদ্দিন, দেওয়াল হুমায়ুন আহমেদ। তাহলে যে থাকবে তাকে উত্তর দিতে হবে, যে থাকবে তাকে উত্তর দিতে হবে। দুইটা থাকলে উভয় দিতে হবে, দুটাই আছে উভয় নাই, তাহলে কি করতে হবে? দুটাই ঘুটা মারবেন, তাহলে বাতিল। কি করতে হবে? যে আগে থাকবে তারটা ঘুটা মারবেন। জি, যে আগে থাকবে তাকে ঘুটা মারবেন। বোঝা গেছে? তাহলে আমি বোঝাতে পারলাম যে এর মধ্যে তিন রকমের, একটা হলো কাছাকাছি নাম, একদম সেম না, কি কাছাকাছি, তাই না? আর একটা হলো নাম সেম কিন্তু পার্থক্য আছে, গল্প বা উপন্যাস, নাটক বা কবিতা, এরকম পার্থক্য আছে। ঠিক আছে? আবার একটা হলো যে নামও সেম আবার বিষয়টাও সেম। যেমন মধুমালা, মধুমালা তো না, বেদের মেয়ে, সরি মধুমালা, সরি বেদের মেয়ে না, মধুমালাই, মধুমালা নাটক জসিমউদ্দিন লিখেছে, নজরুল লিখেছে। জি, তাহলে একই নাম একই টপিক, অর্থাৎ মধুমালা নাটক কার লেখা? তাহলে মধুমালা নাটক, মধুমালা নাটক জসিমউদ্দিনের লেখা, মধুমালা নাটক কাজী নজরুলের লেখা। তাহলে উত্তর কি দিবেন? যে থাকবে তাকে দিবেন। কিন্তু আপনার দুটোই জানতে হবে, কারণ খুব স্মার্ট পরীক্ষা হলে কি করতে পারে? উভয়ই দিতে পারে, অথবা উভয় না দিয়ে দুইটাই যদি থাকে
অগামগা পরীক্ষকের কারণে কিংবা ভুলবশত, তাহলে আপনি দুইটাই ঘুটা মারবেন না, যে কোনো একটা, কোনটা যেটা আগে থাকবে। জি হ্যাঁ, কাব্য সঞ্চয়ন, হ্যাঁ ঠিকই বলেছে মনুশঙ্কর, কাব্য সঞ্চয়ন, হ্যাঁ কাব্যগ্রন্থ কাব্য সঞ্চয়ন সত্যেন্দ্র। তাহলে একই নাম একই বিষয়, আর কিছু কিছু আছে নাম এক কিন্তু নাম এক হলেও প্রকরণে ভিন্নতা আছে। প্রকরণে যেমন ধরেন দেনা পাওনা, দেনা পাওনা, দেনা পাওনা কার, তুমি জিজ্ঞেস করতে যে দেনা পাওনা গল্প না দেনা পাওনা উপন্যাস। দেনা পাওনা কার বললে উত্তর হবে না। দেনা পাওনা গল্পের রচয়িতাকে, দেনা পাওনা উপন্যাসের রচয়িতাকে। তাহলে দেনা পাওনা গল্প যদি হয় তার রচয়িতা রবীন্দ্রনাথ, দেনা পাওনা গল্পের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দেনা পাওনা উপন্যাসের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জি শরৎচন্দ্র। তাহলে দেনা পাওনা গল্প হলে রবীন্দ্রনাথ ঠাকুর, আর দেনা পাওনা উপন্যাস হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখেন, একটা হলো রত্না বলি আর একটা হলো রত্নবতী, একদম একই না, কিন্তু একদম একই না, জি অনেকটাই অনেকটাই, পুরোটাই সেম সেম না, অনেকটাই সেম টু সেম। জি রত্নাবলী আর রত্নবতী। তাহলে রত্নবতী হলো উপন্যাস, রত্নবতী কি উপন্যাস, কার লেখা? মীর মশাররফ হোসেন, মীর মশাররফ হোসেন রচিত কি উপন্যাস রত্নবতী। আর রত্নাবলীর নাটক রামনারায়ণ তর্করত্ন। রত্নাবলী কি নাটক, রচয়িতাকে রাম নারায়ণ তর্করত্ন। রত্নাবলী আর রত্নাবতী একটু পার্থক্য কিন্তু আছে। জি এটা হচ্ছে সাবাস বাঙালি, আত্মঘাতী, সাবাস বাঙালি, আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি নীরোদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি কার লেখা? নীরোদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি। সাবাস বাঙালি অমৃতলাল বসু। আত্মঘাতী বাঙালি, সাবাস বাঙালি। আরো বাঙালি আছে, ভবিষ্যতের বাঙালি। তাহলে সাবাস বাঙালি, আত্মঘাতী বাঙালি, ভবিষ্যতের বাঙালি। ভবিষ্যতের বাঙালি ওয়াজেদ আলী। সাবাস বাঙালি অমৃতলাল বসু, আত্মঘাতী বাঙালি নীরোদ চন্দ্র চৌধুরী। তাহলে অমৃতলালের সাবাস, নীরোদের আত্মঘাতী, ওয়াজেদের ভবিষ্যৎ। অমৃতের কি সাবাস, অমৃতের সাবাস, নীরোদের আত্মঘাতী, আর ওয়াজেদের ভবিষ্যৎ। ওয়াজেদের কি? ওয়াজেদের ভবিষ্যৎ, অমৃতের সাবাস, আর নীরোদের কি আত্মঘাতী। রক্তাক্ত প্রান্তর, তারপর হলো রক্ত রাগ। রক্তাক্ত প্রান্তর আর একটা হচ্ছে রক্তরাগ। রক্তাক্ত প্রান্তর হলো কি নাটক, কার লেখা? মুনির চৌধুরী। জি রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরীর নাটক। আর রক্তরাগ হলো কাব্য, রচয়িতাকে গোলাম মোস্তফা। রক্তরাগ গোলাম মোস্তফার কাব্য। রক্তাক্ত প্রান্তর হচ্ছে মুনির চৌধুরীর নাটক, আর রক্তরাগ কি গোলাম মোস্তফা রচিত কাব্য। রক্ত দিয়ে রবীন্দ্রনাথের একটা আছে, বলেন?
রক্ত দিয়ে রবীন্দ্রনাথের আছে, কে বলবে? রক্ত করবি, হ্যাঁ মণিশঙ্কর খানকে বলে দিয়েছে, জি রক্ত করবি নাটক, কে? রবি। তাহলে রক্তরাগ, রক্তাক্ত প্রান্তর, রক্ত করবি, জি। মরু ভাস্কর, মরু ভাস্কর কাব্য, মরু ভাস্কর কাব্য নজরুল। মরু ভাস্কর কাব্য কার? নজরুলের। আর মরু ভাস্কর জীবনী গ্রন্থ, মরু ভাস্কর, দেখেন মরু ভাস্কর কি? জীবনী গ্রন্থ। মরু ভাস্কর গোলাম মুস্তফা। মরু মায়া, মরু শিখা, মরিচিকা, মরিচিকা ভুল করলাম, মরিচিকা, জি। তাহলে মরু মায়া, মরু শিখা, মরিচিকা কার লেখা জানেন? মরু মায়া, মরু শিখা, মরিচিকা কার লেখা? দুঃখবাদী কবি জ্যোতির্ন্দ্রনাথ। বা আত্মঘাতী বাঙালি, বাঙালি সবই প্রবন্ধ গ্রন্থ। সাব্বির হোসেন, আত্মঘাতী বাঙালি, ভবিষ্যতে সাবাস বাঙালি, সবগুলি কি? প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ, জি প্রবন্ধ গ্রন্থ। মরু মায়া, মরু শিখা, মরিচিকা কাব্যগ্রন্থ কার লেখা? দুঃখবাদী কবি। জানেন দুঃখবাদী কবি কার উপাধি? জি ওই যে উপাধিতে হয়তো বলিনি সবগুলি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সবকিছুই মরু, জীবন একটা কি? মরু। মরু মায়া, মরু শিখা, মরিচিকা। এই দুঃখবাদী কবি জীবন যতীন্দ্রনাথকে বলে যুগ। কেন? সবকিছুতেই কি? খালি দুঃখ। দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দেখেন শেষ কি লেখা, শেষ লেখা, শেষ সপ্তক, শেষের কবিতা। শেষ লেখা, শেষ সপ্তক, শেষের কবিতা। শেষ প্রশ্ন, শেষ পরিচয়। শেষ লেখা, শেষ সপ্তক, শেষের কবিতা রবীন্দ্রনাথ। শেষ লেখা, শেষ সপ্তক, শেষের কবিতা। এর মধ্যে শেষ লেখা, শেষ সপ্তক হলো কাব্য, আর শেষের কবিতা কি? উপন্যাস, জি। শেষের কবিতা উপন্যাস, আর শেষ লেখা, শেষ সপ্তক কাব্য, রচয়িতা রবি ঠাকুর, জি। আর শেষ প্রশ্ন, শেষের পরিচয় কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি জাতীয় রচনা? উপন্যাস, তাই না? জি উপন্যাস। মহাজীবন, মহৎ জীবন, উন্নত জীবন। মহাজীবন, মহৎ জীবন, উন্নত জীবন কার? লুৎফর রহমান। ডাক্তার, ডক্টর না কিন্তু, ডাক্তার লুৎফর রহমান, জি। মহাজীবন, মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন, যত জীবন, জি। মহাজীবন, মানব জীবন, জি। লুৎফর, ডাক্তার লুৎফর, ডাক্তার লুৎফর রহমান, জি। আর
প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা কার? কালী প্রসন্ন ঘোষ। কালী প্রসন্ন ঘোষ। জাহিদ হাসান সোহাগ, শেষ প্রশ্ন, শেষের পরিচয় শরৎচন্দ্রের ভাই। হ্যাঁ, শরৎচন্দ্রের, জি। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা কার? কালী। কালী, কালী প্রসন্ন ঘোষ, জি। লুৎফরের জীবন আর কালীর চিন্তা। লুৎফরের কি? লুৎফরের জীবন আর কালীর চিন্তা, জি। তাহলে মহাজীবন, মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন কার? ডাক্তার লুৎফরের। আর যত রকম চিন্তা আছে, প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা, যত রকম চিন্তা কার? এগুলা চিন্তাগুলা কালীর। কালীর, যে কালীর চিন্তা। তো এরকম বেশ কিছু বিষয় আছে আসলে, যে একটু কনফিউজিং, একটু গুলিয়ে যেতে পারে, এলোমেলো হতে পারে, কিন্তু আসলে এগুলি লেখকরা কেন একই রকম নাম নিয়েছেন বা একই রকম নাম ধারণ করেছেন বলা মুশকিল। তো হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে, কাকতালীয়ভাবে কি মিলে গেছে আর কি, কিন্তু মিলে গেলে ঝামেলায় তো পড়েছেন আপনি। তো কাজেই আপনাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে, জি। তো একটু দেখবেন, এগুলি বললাম যেগুলি বোঝানোর মতো বিষয় নাই, জি, বোঝানোর মতো বিষয় এখানে নাই। জাস্ট একটু আমি আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি, একটু বলছি, একটু পড়াচ্ছি, যেন জিনিসগুলো আপনারা একটু আমার কাছ থেকে শোনেন, শুনে আবার নিজেরা কিন্তু রুমে বসে বসে কি করতে হবে, এই জিনিসগুলোকে আবার একটু নিজের মতো করে সাইজ করে করে একটু ব্রেনে নিতে হবে, জি। এগুলি কিন্তু আপনাকে ব্রেনে কপি করতে হবে। শুনে একটু নিলেন, শুনলেন একটু আমার কাছ থেকে গল্পের মতো, কিন্তু এই বাসায় রুমে বসে বসে কি করতে হবে, জি। দেখে যে মাহাদি হাসান গুরু, নিভৃত নিশীথ মানে কি? নিশীথ মানে গুরু জানিস না তো তুই বিশেষ পরীক্ষা দিয়ে তোর লাভ হবে কি? তোর তো আবার ক্লাস 2 ভর্তি হওয়া লাগবে। নিভৃত নিশীথ এসব শব্দের মানে যদি না জানোস, তাহলে কি তোর বিশেষ পরীক্ষা দেওয়া হবে না প্রাইমারি চাকরির পরীক্ষা দেওয়া হবে? তোর তো আগে 2 ভর্তি হতে হবে। নিশীথ মানে রাত্রে গরু, নিশীথ মানে নিশীথে যাইও ফুলো বনে। জীবনে গানও শুনিস না, খালি গান শুনিস শিলা কি জাওয়ানি মুন্নি বাদনাম হুই। হ্যাঁ, নিশীথ মানে রাত, রাত। নিভৃত মানে নির্জন, একাকী। এই সমস্ত শব্দের মানে না জানলে কেমনে বিশেষ পরীক্ষার্থী হবি রে বাবা। আচ্ছা, তো তাহলে আজকে আরেকটু ছোট টপিক পড়াতে চেয়েছিলাম, তো আজকে পড়াবো না, অলরেডি 11টা বেজে গেছে, জি। 3টি টপিক তাহলে পড়ালাম, জি। কি পড়ালাম, জি, আজকে পড়ালাম হচ্ছে মেমোরাইজ 3টি টপিক। একটি হচ্ছে উপাধি, একটি কি ছদ্মনাম, আর একটি হচ্ছে কাছাকাছি নামের বা একই নামের নানা গ্রন্থ, ঠিক আছে। তার সাথে গতদিন কি পড়িয়েছিলাম, পত্র পত্রিকা, মনে আছে? আচ্ছা, আজকে হচ্ছে সোমবার, বুধবারে আরেকটা ক্লাস নিব, অল্প কিছু জিনিস পড়াবো, পড়িয়ে শনিবারে পরীক্ষা নিব। জানিয়ে রাখছি, এই যে গতদিন পত্র পত্রিকা পড়িয়েছি, আজকে উপাধি ছদ্মনাম কাছাকাছি নামের গ্রন্থ পড়ালাম, বুধবারে হয়তো আর একটা দুটো টপিক পড়াবো, পড়িয়ে শনিবারে গিয়ে একটা মহা পরীক্ষা, মহা এপিসোড, জি। শনিবারে পরীক্ষা আগে ঘোষণা দিয়ে রাখলাম, কিসের উপরে? সাময়িক পত্র বা পত্র পত্রিকার উপরে, উপাধি ছদ্মনাম একই নামের গ্রন্থের উপরে। আর বুধবারে হয়তো যে 2-1টি টপিক পড়াবো। তারপর মরুভাস্কর যতীন্দ্রনাথ না, মরুভাস্কর যতীন্দ্রনাথ না তো বাবা। মরুভাস্কর 2টা আছে, একটা গোলাম মোস্তফা আছে, একটা হলো ওয়াজেদ আলী আছে, জি, মোহাম্মদ ওয়াজেদ আলী আছে। মরুভাস্কর একটি আছে কাব্য নজরুলের, একটি আছে গোলাম মোস্তফার, আর একটি হচ্ছে কি মোহাম্মদ ওয়াজেদ আলীর। যতীন্দ্রনাথ সেনগুপ্তের নাম না। আচ্ছা, জি। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আবার আমাদের বুধবারে রাত 9:30টায় দেখা হচ্ছে। বুধবারেও কোনো পরীক্ষা নাই, ঠিক আছে, পরীক্ষা শনিবারে। আর এখন আজকে পরীক্ষা আছে, তাহলে আমি এখন বের হয়েই পরীক্ষার প্রশ্নটা দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিয়ে ফেলবেন, জি। তো ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।